হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম। সো এই ক্লাসে আমরা তার পরবর্তী যে মডেলটা আছে সেটা হচ্ছে বুরের পরমাণু মডেল, সেটা নিয়ে জানবো। তো বিজ্ঞানী নিলস বোর 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে কিছুটা সংশোধন করে তিনি একটা মডেল দেন, যেখানে তিনি রাদারফোর্ডের মডেলের যে ত্রুটিগুলো ছিল ওইগুলা অনেকটুকু কারেকশন করেন। তো আমরা আজকে বুরের পরমাণু মডেল নিয়ে জানি। তো দেখো, বুরের পরমাণু মডেলে উনি সর্বপ্রথম যে জিনিসটা বলেন সেটা হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রন কয়েকটা নির্দিষ্ট শক্তির নির্দিষ্ট ব্যাসার্ধের কয়েকটা স্থির কক্ষপথে ঘুরে। তো আমরা তো রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখেছিলাম যে উনি রাদারফোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, কিন্তু এখানে কিন্তু তিনি বলেন নাই যে কিভাবে ঘুরে। তো বিজ্ঞানী নিলস বোর এসে বলেছেন যে ইলেকট্রনগুলা মানে এলোমেলোভাবে বা নিজের ইচ্ছা মতো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে না। নিউক্লিয়াসের চারপাশে কয়েকটা স্থির কক্ষপথ আছে, ওই কক্ষপথের মধ্য দিয়ে ইলেকট্রন ঘুরে। তো এই কক্ষপথগুলোর নাম তিনি দেন অরবিট বা শেল, বা আমরা স্থির কক্ষপথ বলি। স্থির কক্ষপথ কেন বলি? কারণ হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন থাকে, তো সেখানে শক্তির শোষণ বা বিকিরণ হয় না, মানে শক্তিটা স্থির থাকে। এই জন্য এটাকে আমরা স্থির কক্ষপথ বলি। তো এই কক্ষপথগুলোকে তিনি এন দিয়ে প্রকাশ করেন। তো ধরো এটা যদি হয় পরমাণুর সেই নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথ থাকে, তো এই কক্ষপথগুলোকে তিনি এন দিয়ে প্রকাশ করেন। তো একটা রেখে দিই, কম জায়গা লাগবে। তো দেখো, এইটা হচ্ছে প্রথম যে শক্তি স্তর, কক্ষপথ বা শক্তি স্তর আমরা বলতে পারি। তো এই প্রথম শক্তি স্তরে এন এর ভ্যালু তাহলে কত? 1। এই যদি 1 হয় সেটাকে আমরা কে বলি, কে শেল। আর পরেরটা হচ্ছে এল শেল, পরেরটা হচ্ছে এম শেল, আর সবার লাস্টে যেটা এটা হচ্ছে এন শেল। তো এইভাবে আমরা প্রকাশ করি। কে এন এর মান যদি 1 হয় সেটাকে আমরা বলি কে শেল বা কে প্রধান শক্তি স্তর। আর হচ্ছে এন সমান 2 হইলে এল, এল শেল, 3 হইলে এম শেল, 4 হইলে এন শেল। এগুলা মাথায় রাখা লাগবে, কারণ পরীক্ষায় অনেক সময় বলতে পারে যে এম শেলে একটা ইলেকট্রন আছে বা এম শেলে একটা ইলেকট্রনের বেগ হচ্ছে, তো তখন তোমার কিন্তু এন এর ভ্যালু 3 এটা ধরে নিতে হবে। তো এটা মাথায় রাখা লাগবে। তো এই ছিল প্রথম 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 যে কথাটা, যে কয়েকটা নিউক্লিয়াসের চারপাশে কয়েকটা স্থির কক্ষপথ থাকে, এই স্থির কক্ষপথগুলোতে ইলেকট্রন গুলা বিচরণ করে। আর একটা নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন ইলেকট্রন শক্তির শোষণ বা বিকিরণ করে না, এজন্য এটাকে স্থির কক্ষপথ বলা হয়। এবং এন এর এগুলাকে এন দিয়ে প্রকাশ করা হয়, কে, এল, এম, এন শেল। ওকে, হ্যাঁ দেখো, 2 নম্বর হচ্ছে ইলেকট্রনের কৌণিক যে ভরবেগ। তো ইলেকট্রন তো এরকম যে এই যে এই জায়গাতে ধরো একটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন তো ঘুরতেছে, ঠিক না? তো যদি কোনো একটা জিনিস ঘুরতে থাকে, তো তখন তার যে ভরবেগটা হয় সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। এটা তো রৈখিক না, সেটা আর সরল রেখায় ঘুরতেছে না। তো বৃত্তাকার পথে যদি কখনো ঘুরে সেটাকে কৌণিক ভরবেগ বলে। কোনো একটা জিনিস যদি বৃত্তাকার পথে ঘুরে, তখন তার যে ভরবেগ সেটা রৈখিক না হয় কৌণিক হবে। তো আমরা তো জানি ভর আর বেগের গুণফল, ভর আর হচ্ছে বেগ, এই দুইটার গুণফলকে কি বলে? রৈখিক ভরবেগ। তো এই রৈখিক ভরবেগের সাথে ইলেকট্রন যে যে বৃত্তাকার পথে ঘুরলো, এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ সেটাকে যদি আর ধরি, তাহলে এই রৈখিক ভরবেগের সাথে যদি তুমি আরটাকে গুণ দাও, তাহলে তুমি কৌণিক ভরবেগ পাবা। তো উনি বলছে যে এমভিআর কৌণিক ভরবেগ, এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই টুয়াইস পাই, এইটার ভ্যালু মানে এনএইচ বাই টুয়াইস পাই এর সমান। তো এই ফর্মুলা কিভাবে ডেরাইভেশন তোমার লাগবে না, তোমার শুধু এই ফর্মুলাটা জানলে হবে। এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই টুয়াইস পাই। এখানে পরিচয়গুলো আমি বলে দিই। এম হচ্ছে ইলেকট্রনের ভর তো আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম যে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এটা হচ্ছে গ্রামে, -28 এটা হচ্ছে গ্রামে। তো তুমি যদি কেজিতে নাও তাহলে হয়ে যাবে 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর এই যে ভিটা, এটা হচ্ছে ইলেকট্রনের বেগ। এই আরটা হচ্ছে যে কক্ষপথে আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, এই যে কেন্দ্র এই নিউক্লিয়াস থেকে যে ব্যাসার্ধটা আর। এই এন হচ্ছে শক্তি স্তর, কত নম্বর শক্তি স্তর বলতে পারে যে একটা ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তরে আছে, তাহলে এন ইকুয়ালস টু 3। আর এই যে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এইটার ভ্যালু হচ্ছে, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এই ভ্যালুটা বসাবো। আর তারপরে কি থাকে? টু তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওইটা তো আর কোনো ইয়ে নাই, 2 বসাবো সবসময়। আর পাই এর ভ্যালু তো জানি আমরা 3.1416। ওকে,
তো এন এর ভ্যালু যদি কম হলে সেটাকে নিম্ন শক্তি স্তর বলে, আর এন এর ভ্যালু যদি 2 হয় সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তো এই তুলনাটা কখন করবো? আমরা যদি বলি যে একটা ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে গেল, তার মানে কি সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল, এটা বলতে পারি। বা ধরো 4 নাম্বার শক্তি স্তরে কোনো একটা ইলেকট্রন যদি 2 নাম্বার কক্ষপথে আসে, তার মানে সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো। ওকে, তো এটা হচ্ছে এক কথা আর কি। তাহলে এন এর মান যদি কম হয় সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর বেশি হলে সেটা উচ্চ শক্তি স্তর। ওকে, দেখো এখন কথা হইতেছে যে একটা ইলেকট্রন ধরো এখানে একটা ইলেকট্রন আছে। তো একটা ইলেকট্রন, তাহলে এখানে এন এর ভ্যালু কত? 1। ওকে, এটা হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 2। তাহলে একটা ইলেকট্রন যখন এই 1 নাম্বার শক্তি স্তরে যদি কখনো 2 নাম্বার শক্তি স্তরে যায়, তাহলে বলো তো শক্তি শোষণ হবে নাকি বিকিরণ হবে? শোষণ মানে হচ্ছে গ্রহণ করা, আর বিকিরিত শক্তি মানে তো বুঝো বিকিরণ করে ছেড়ে দেওয়া শক্তিটা। তো যেহেতু এন এর ভ্যালু কম, সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এন এর ভ্যালু বেশি মানে হচ্ছে উচ্চ শক্তি স্তর। তার মানে এখানে শক্তিটা কম, এখানে শক্তিটা বেশি। তার মানে সে যদি এখান থেকে এখানে যাইতে চায়, তার আরো শক্তি প্রয়োজন। ওকে, তার মানে এখানে শক্তি শোষণ হবে। তো সেম কাহিনীটা যদি এরকম হয় যে এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এন সমান 2 তে আছে, এই ইলেকট্রনটা ধরো এই যে এখানে আসলো, এখানে যদি আসতে চায়, তার মানে 2 নাম্বার শক্তি স্তরে 1 নাম্বার শক্তি স্তরে আসতে চায়, এখানে তো শক্তি বেশি আছে, এখানে বেশি শক্তি, আর এখানে হচ্ছে কম শক্তি। তার মানে সে যখন এখান থেকে এখানে যাবে, তার এত শক্তি লাগবে না, কম শক্তি লাগবে। এই জন্য কি হয়ে যাবে, সে তার অতিরিক্ত যে শক্তিটা ছিল 2 নাম্বার শক্তি স্তরে থাকা অবস্থায়, ওই শক্তিটা সে ছেড়ে দিবে। তার মানে আমরা বলতে পারি যে নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, শক্তির শোষণ হয়, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, শক্তির বিকিরণ হয়। এখন এই যে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ হচ্ছে কি, শক্তির যে পার্থক্যটা, সেটা হচ্ছে ডেল ই ইকুয়াল টু হচ্ছে E2 মাইনাস E1। মানে হচ্ছে যে যেখানে এটা হচ্ছে বেশি শক্তি থেকে কম শক্তি, বেশি শক্তির ভ্যালুটা এখানে বসাবো, কম শক্তির ভ্যালুটা এখানে বসাবো, ইকুয়াল টু হবে এইচ নিউ। এইচ মানে হচ্ছে কি, এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এই নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ইলেকট্রনের যে কম্পাঙ্ক। সো আমরা তো ওয়েভে পড়ি, এই যে তরঙ্গতে, ফিজিক্সের যে তরঙ্গতে একটা ফর্মুলা এরকম লেখা আছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই এই বিটা হচ্ছে ওইখানে বেগ, কিন্তু এখানে যেহেতু ইলেকট্রন ইলেকট্রন আমরা ধরতে পারি যে ইলেকট্রন আলোর বেগে, মানে এখানে যেহেতু শক্তির একটা জিনিস তুমি চিন্তা করবা, যে শক্তির শোষণ বা বিকিরণ বিকিরণ যখন হয়, সেখানে কিন্তু বর্ণালী দেখা যায়, মানে আলোর বর্ণালী দেখা যায়। সো এখানে যে বেগটা আমরা ইলেকট্রনের বেগটাকে কাউন্ট করি ওই ইয়ের সমান, আলোর বেগের সমান। সো এই বিটাকে তখন আমরা বি না বলে সি বলি, কারণ লাইটের যে ভেলোসিটি এটাকে সি দিয়ে সবসময় প্রকাশ করা হয়। আর এখানে যে এফটা আছে কম্পাঙ্ক, কম্পাঙ্কটাকে এই নিউ দিয়ে প্রকাশ করা হয়, সি নিউ। আর ল্যামডা তো যেমন আছে এরকম তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো দেখো এটা আর এটা কিন্তু গুলায় ফেলো না, এটা হচ্ছে বি ভেলোসিটি, আর এটা হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে দেখো তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে যে দেখো এইচ নিউ, এটাই তো, এই নিউটাকে চাইলে কি লিখতে পারি, এখানে নিউ নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা না, এই যে এখান থেকে যদি আমি নিউ এর ভ্যালু বের করি, এই ল্যামডাটা ওইখানে যাবে, তাহলে সি বাই ল্যামডা, তাহলে এই জায়গাতে থাকলো। আর বি এর পরিবর্তে কি লিখলাম, সি বাই ল্যামডা, এটা দিয়ে দিছে শক্তির এই এই ফর্মুলাটা দিয়ে দিছে যে এইচ নিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এটা আসলে এটা থেকে আসছে, বোঝা গেছে, আর কিছুই না। তাহলে এই যে এখানে এটা হচ্ছে কি আলোর বেগ, আলোর বেগের যে ভ্যালুটা সেটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তো এই ছিল হচ্ছে বুরের পরমাণু মডেলের যে 3টা কাহিনী। তবে এখানে তার মানে আমি একটু সামারি করে দিই। শুরুতে উনি বলেছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে এলোমেলো ভাবে বা ইচ্ছা মতো ঘুরতে পারে না, কয়েকটা স্থির কক্ষপথের মধ্যে ঘুরে। আরেকটা কথা বলছেন যে কক্ষপথগুলো কিন্তু বৃত্তাকার, তো এই বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এবং এগুলোর নাম দেন তিনি অরবিট, শেল বা স্থির কক্ষপথ। এগুলাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এবং এন যদি 1 হয় সেটাকে আমরা বলি কে শেল, এন যদি 2 হয় সেটাকে বলি এল শেল, এন যদি 3 হয় এম শেল, এন যদি 4 হয় এন শেল। ওকে, সো প্রথম ইয়েটা হচ্ছে এটাই। ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে mvr ইকুয়ালস টু nh বাই টুয়াইস পাই। mvr কেন? কৌণিক ভরবেগ, এই mv হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগের সাথে ব্যাসার্ধটাকে গুণ দিলে কৌণিক ভরবেগ পাওয়া যায়। ওই mvr এর ভ্যালু হচ্ছে nh বাই টুয়াইস পাই, এটা দিয়ে বিভিন্ন ম্যাথ আসতে পারে।
এম হচ্ছে ইলেকট্রনের ভর, বি হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, আর হচ্ছে এই যে যে কক্ষপথে ঘুরলো সেটার ব্যাসার্ধ, এন হচ্ছে এই যে কক্ষপথ কত নম্বর প্রধান শক্তি স্তর সেটা এন এর ভ্যালু, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার ভ্যালু 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, আর টু তো হচ্ছে কনস্ট্যান্ট, পাই এর ভ্যালু 3.1416, আর এন এর মান যদি কম হয় সেটাকে আমরা বলি নিম্ন শক্তি স্তর, এন এর মান বেশি হলে সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাইতে চায় তাহলে তার শক্তিটাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে, শোষণ করতে হবে, তার মানে শোষিত শক্তি। আর যদি উপর থেকে যদি নিচে আসে তাহলে বিকিরিত শক্তি, মানে শক্তির বিকিরণ ঘটবে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে ডেল ই ইকুয়ালস টু H2 মাইনাস H1। যদি তোমাকে যদি এই দুটার ভ্যালু দেওয়া থাকে তাহলে তুমি ইজিলি বের করতে পারবা। আর আদারওয়াইজ এইচ নিউ, তুমি যদি কম্পাঙ্ক জানো ইলেকট্রনের আর যদি প্লাঙ্কের ধ্রুবক তোমার মুখস্থই থাকবে, তাহলে তুমি শক্তির কতটুকু গ্রহণ হইলো বা বর্জন হইলো বা শোষিত হইলো বা বিকিরিত হইলো সেটা বের করতে পারবা। আর আলোর বেগের যে ভ্যালুটা সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা থেকে এটা আসছে কারণ কি নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। আর এই যে তাহলে এইচ নিউ এর জায়গায় যদি এইচ কে রাখলাম আর নিউ এর জায়গায় সি বাই ল্যামডা বসাইলাম, তাহলে এইচ নিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তো এই হচ্ছে বুরের পরমাণু মডেল। এখন আমরা বুরের পরমাণু মডেলের যে সাফল্য আর সীমাবদ্ধতা এই দুইটা বিষয় নিয়ে জানবো। তো দেখো, বুরের পরমাণু মডেল এর তিনটা যে পয়েন্ট তিনি বলেছেন ওইটা জানার পরে আমরা বুরের পরমাণু মডেলের যে সাফল্য সেটা নিয়ে আলোচনা করব। সাথে তো প্রত্যেকটা মডেলেরই কিছু সীমাবদ্ধতা থাকে, তো এখানে বুরের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা আছে সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। তো নাম্বার 1 দেখো, সাফল্যের প্রথম হচ্ছে শক্তি স্তরের আকার নিয়ে কথা বলা হয়েছে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু তিনি বলতে পারেন নাই যে যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কিভাবে ঘুরে, কোথায় ঘুরে, এগুলো নিয়ে কোনো ধারণা নাই। কিন্তু নিলস বোর এসে বলেছেন যে নিউক্লিয়াসের চারপাশে কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথ থাকে, তো ওই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরে। তার মানে চারপাশে যে নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথের ধারণা তিনি নিয়ে আসছেন বা তিনি বলতে পারছেন যে চারপাশে বৃত্তাকার কক্ষপথ পাওয়া যায়। তো এটা হচ্ছে প্রথম সাফল্য। 2 নাম্বার হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু ইলেকট্রন যদি শক্তির শোষণ করে বা বিকিরণ করে তাইলে কি হবে, এই শোষণ বিকিরণ নিয়ে কোনো ধারণা দেওয়া ছিল না। কিন্তু নিলস বোর বলেছেন যে একটা ইলেকট্রন যদি শক্তির শোষণ করে সে উচ্চ শক্তি স্তরে যাবে, আবার শক্তির বিকিরণ করে সে নিম্ন শক্তি স্তরে চলে আসবে। তো এই যে শক্তির শোষণ বা বিকিরণের মতো ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো ধারণাই নাই, কিন্তু বিজ্ঞানী নিলস বোর এই ধারণাটা দিতে পারছেন। সো এটা ওনার অনেক বড় একটা সাফল্য। 3 নম্বর হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। তো বর্ণালী জিনিসটা কি, যে ইলেকট্রন যদি শক্তির বিকিরণ করে তখন হচ্ছে বর্ণালী দেখা যায়, মানে স্পেকট্রাম, আলোর রেখা দেখা যায়, কিছু আলোর রেখা দেখা যায়। তো নিলস বোর সেই বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছেন যে ইলেকট্রন যদি শক্তির বিকিরণ ঘটায় তখন হচ্ছে কি হয় যায়, বর্ণালী বা বর্ণালী সৃষ্টিকারী রেখা দেখা যায়। ওকে, সো এই বর্ণালীর ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু দেয়া ছিল না, কিন্তু নিলস বোর এসে বর্ণালীর বা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রামের ধারণা দিতে পারছেন। সো এটা ওনার একটা সাফল্য। তো সো সো এই তিনটা হচ্ছে সাফল্য, আমি জাস্ট শর্ট পয়েন্ট করে লিখছি, আর বাকি যতটুকু সেটা তো মুখে বলে দিলাম, তোমরা পরীক্ষা আসলে যেভাবে বলছি ওইভাবে লিখে দিও বা একটু রিডিং করে নিলে আরো ভালো লিখতে পারবা। সীমাবদ্ধতা দেখো, তো প্রথম কথা হচ্ছে যে এখানে তো দেখছি আমরা যে উনি বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছেন, কিন্তু উনি শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেগুলোর ব্যাখ্যা দিতে পারছেন। একটা ইলেকট্রন বিশিষ্ট কি কি আছে, যেমন ধরো হাইড্রোজেন। ওকে, তো হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন থাকে এটার মধ্যে, এইটার বর্ণালীর ব্যাখ্যা উনি দিতে পারছেন যে এটার মধ্যে কি রকম বর্ণালী দেখা যাবে। বা ধরো লিথিয়াম 2+, এখানে তো একটা ইলেকট্রন আছে তাই না, লিথিয়ামে জানি 3টা ইলেকট্রন থাকে, তাহলে লিথিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে লিথিয়াম 2+। তো এই এক ইলেকট্রন বিশিষ্ট যে মৌলগুলো আছে বা পরমাণু আছে সেগুলোর ব্যাখ্যা তিনি দিতে পারছেন, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে স্পেকট্রামটা কেমন হবে সেটার কোনো ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। এটা হচ্ছে ওনার সীমাবদ্ধতা, যে একটু দিতে পারছেন যে একটা ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে শুধুমাত্র বা পরমাণুর ক্ষেত্রে, তো একাধিকের ক্ষেত্রে ওনার কোনো ব্যাখ্যা উনি দিতে পারেন না, এটা সীমাবদ্ধতা। তারপরে উনি বলছেন যে যে বর্ণালীটা যে একটি মাত্র বর্ণালী রেখা পাওয়ার কথা, যদি একটা ইলেকট্রন শক্তির বিকিরণ করে তখন তো তার বর্ণালী বা স্পেকট্রাম দেখা যাবে। তো ওই বর্ণালী রেখাটা উনি বলছেন যে একটা রেখা হবে, ডিরেক্টলি এরকম একটা রেখা, এই যে এরকম ধরো ধরো এরকম একটা রেখা বললাম, এটা হচ্ছে ধরো বর্ণালী। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেছে যে এই স্পেকট্রামটা অনেকগুলো ছোট 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 ভাগ, ক্ষুদ্র 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 করে দেয়া। কিন্তু এই যে বিভক্তিগুলা, এই যে মাঝখানে কেন ভাগ হইলো বা অনেকগুলা ছোট ছোট রেখা মিলে বর্ণালীটা হয়েছে, এটার ব্যাখ্যা উনি দিতে পারেন নাই বা ওনার পরমাণু মডেলে নাই। উনি মাত্র একটা রেখার কথা বলছেন, কিন্তু দেখা গেছে যে এই রেখাটা অনেক ছোট ছোট ভাগ করে দেওয়া। ওকে, তাহলে এটাও একটা সীমাবদ্ধতা। ওকে,
3 নম্বরে যেটা, যে উনি তো বলছেন যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারপাশে কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কক্ষপথগুলা ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে না, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। তো এই উপবৃত্তাকার কক্ষপথ নিয়ে কিন্তু ওনার মডেলে কোনো ধারণা ছিল না। ওকে, তো উপবৃত্ত তো ছিল, তোমরা এই যে এরকম হয় না উপবৃত্ত, এটা তো ধরো বৃত্ত একদম সব জায়গায় সমান, কিন্তু উপবৃত্ত ওই যে ডিমের মতো হয় আর কি। ঠিক আছে? এই যে এরকম। ওকে, তো এই হচ্ছে ওনার সীমাবদ্ধতাগুলো। তো আমি ছোট ছোট পয়েন্ট করে লিখলাম, তোমরা এই পয়েন্টগুলো পারলে আশা করি যে বিষয়টা সুন্দর করে লিখতে পারবো। তো থাকুক আজকে এই পর্যন্ত বুরের পরমাণু মডেল এই টপিক, এই লেকচারে এতটুকু।